যাচ্ছ? তোমার কস্তুরীকে নিয়ে ওরা জঙ্গলে গেছে, ওকে বাঘের জন্য টোপ দেবে বলে। তুমি শীঘ্র যাও, ওই নিষ্পাপ অসহায় মৃগ শাবককে রক্ষা করো। পাগলের মতো ছুটতে শুরু করে ব্রাহ্মণ সন্তানটি, আর পিছন থেকে অলক্ষ্যে হেসে ওঠে যৌবনবতী কন্যা। ব্রাহ্মণ সন্তান চলেছে তাদের মস্তিষ্ক প্রসূত ফাঁদে পদার্পণ করতে। কস্তুরী, কস্তুরী তুমি কোথায়? কস্তুরী! এ কি, আমি কোথায় চলে এলাম? তবে কি এই গহীন অরণ্যে আমি পথ হারিয়ে ফেললাম? কস্তুরী, কস্তুরী! ঠিক সেই মুহূর্তে গহন অটবি কম্পিত হয়ে ওঠে ব্যাঘ্র হুঙ্কারে। আতঙ্কে কেঁদে ফেলল ব্রাহ্মণ সন্তান, আর ঘন ঝোপের ভিতর থেকে প্রকট হল একটি বিশালাকৃতি চিতাবাঘ। মুহূর্তের বিক্ষেপে সেটি গর্জন করে লাফিয়ে পড়ল শান্ত নিরীহ ছেলেটির উপর। ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদ আকাশ বাতাস মুখরিত করে একসময় নিবিড় অরণ্যের বুকে হাহাকার করতে লাগল। আর তৎক্ষণাৎ চতুর্দিক হতে তীরের বৃষ্টি বিদ্ধ করল চিতাবাঘটিকে। সেটিও ক্রুদ্ধ গর্জন করে একসময় লুটিয়ে পড়ল অরণ্যভূমিতে। একই সময়ে পাশাপাশি পড়ে রইল এক শাপদ ও এক মনুষ্য মৃতদেহ। ঠিক তারপরেই কিছু নারী পুরুষের ফিসফিস হাসির রোল উঠল। তারা বলল, পথের কাটা শেষ। কেউ জানতেও পারবে না কোনোদিন এই রহস্য। কেউ না। শেষ বিকেলের গোধূলি লগ্নে ঘোড়া চালাচ্ছে পান্নালাল। লবণের ব্যবসা করে সে চন্দ্রগড়ে এসেছিল নিজের ব্যবসার গুরুত্বপূর্ণ সওদা করতে। এসেছিল 2 দিন আগে। অবশেষে সমস্ত সওদা সম্পূর্ণ করে বেশ ভালো মুনাফা লাভ করেছে সে। আজ দুপুরে সওদার কাজ শেষ হতে সরাইখানায় ভোজন সেরে বিশ্রাম নিয়ে নিজের রাজ্য কেতুগড়ের দিকে রওনা দিয়েছে সে। অনেকটা পথ, তাই বিকেলের দিকে রওনা দিয়ে এখন একটু ক্লান্তি অনুভব করল পান্নালাল। সেই সাথে এটাও বুঝতে পারল যে তার ঘোড়াটাও সম্ভবত ক্লান্ত। এখন রাত বেশ গভীর হয়েছে। পান্নালাল আন্দাজ করল যে খুব শিগগিরই ধর্মপুরের সীমানা দেখতে পাবে সে। বাড়ি ফেরার উৎসাহে সে ঘোড়াকে আরো দ্রুত চালনা করল। অবশেষে ধর্মপুরের উঁচু পাঁচিল দিয়ে ঘেরা প্রধান প্রবেশদ্বার দূর থেকে নজরে এলো পান্নার। ধর্মপুর রাজ্য পুরোটাই প্রায় 2 মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তার ভিতরেই পুরো নগর শোভা পায়। নগরের কেন্দ্রস্থলে রাজমহল, তার চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের অধিবাসীদের বাস। তার সাথে রয়েছে বিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র, বিশাল বড় মহাদেবের মন্দির ইত্যাদি ইত্যাদি। রাজ্যের সীমানা চিহ্নিত উঁচু প্রাচীরের বাইরে রয়েছে দিগন্ত বিস্তৃত মরুভূমি ও কাঁটা ঝোপের জঙ্গল। নিকটবর্তী রাজ্য অঞ্জনগড় প্রায় 1 বেলার পথ। ধর্মপুরের রাজা সূর্যসেন অবশ্য যথেষ্ট সুশাসক হিসেবে পরিচিত। মহারানী বিশাখা দেবী ও 2 রাজপুত্র চন্দ্রসেন ও অগ্রসেনকেও রাজ্যবাসীরা প্রাণ দিয়ে ভালোবাসে। 2 রাজকুমার সদ্য গুরুকুল থেকে শিক্ষা সমাপ্ত করে মহলে ফিরেছে। কিছুদিন পরেই বড় রাজপুত্র চন্দ্রসেনের ধর্মপুরের সিংহাসনে অভিষেক হবে। সেই অনুষ্ঠানের আয়োজন রাজ্যে শুরু হয়ে গেছে। সারা ধর্মপুর তাই আলোয় আলোয় আলোকিত। যতই প্রধান প্রবেশদ্বারের দিকে পান্নার ঘোড়া এগোচ্ছে,
ততই পান্নার মন খুশিতে ভরে উঠছে। এবারে বেশ ভালো মুনাফা হয়েছে তার। আগামী বেশ কিছুদিন বিশ্রাম নেবে সে। রাজকুমারের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হলে তারপর আবার কাজ শুরু করবে সে। এর মধ্যেই সে পৌঁছে গেছে প্রবেশদ্বারের সম্মুখে। ধর্মপুরের সীমানা এবং প্রবেশদ্বারের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সুরক্ষিত। এমনিতে প্রবেশ নির্গমনের জন্য রাজ্যের অধিবাসীদের পরিচয়পত্র তো আছেই, তার সাথে রাত বিরেতে কেউ যদি নগরীতে প্রবেশ করতে চায় তবে রীতিমতো তাকে প্রহরীদের সাথে সাথে শিক্ষিত সারমেয়দের কড়া তল্লাশির মুখোমুখি হতে হয়। পান্নাও সব রকম খানা তল্লাশি পেরিয়ে নগরে প্রবেশ করল। মূল ফটক দিয়ে ঢুকে বেশ কিছুটা দূরে নগরের দক্ষিণ প্রান্তে তার বাড়ি। পান্না ভাবল যে বাড়ি ঢোকার আগে একবার মহাদেবের মন্দিরে গিয়ে প্রণাম করে নেবে। বাড়ির দিক থেকে ঘোড়ার মুখ ঘুরিয়ে চলল সে মন্দির অভিমুখে। বেশ কিছুটা যাবার পরে হঠাৎ পান্নার ঘোড়া সামনে 2 পা জোড়া করে সামনে তুলে দাঁড়িয়ে পড়ল। কোনো মতেই লাগাম হাতে সামলালো পান্না, কিন্তু কিছুতেই ঘোড়াটা আর সামনে এগোতে চাইছে না। এবারে পান্না হাতের ছোট্ট চাবুকটা দিয়ে ঘোড়াকে প্রহার করতে ঘোড়া আবার এগোলো, কিন্তু কিছুটা গিয়েই প্রবল রেশাধ্বনির সাথে আবার সামনের পা তুলে হঠাৎ দাঁড়িয়ে যেতে পান্নার টাল সামলাতে না পেরে ঘোড়া থেকে হুমড়ি খেয়ে পড়ে গেল। সামলে নিয়ে মাটি থেকে সে উঠতে যাবে, এমন সময় তার মনে হলো সামনে অদূরেই যেন ধুলোর একটা ঝড় উঠছে। বাতাসটা হঠাৎ করে যেন ভয়ানক শীতল হয়ে উঠেছে। পান্নার ঘোড়াটাও যেন হঠাৎ কোনো অজানা আতঙ্কে মুখ ঘুরিয়ে মুহূর্তের মধ্যে স্থান পরিত্যাগ করল। পান্না দেখল যে ধুলোর ঝড়ে তার চারিপাশে সবকিছু যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। ধুলোর প্রকোপে চারধারের আলোগুলিও যেন ম্রিয়মান মনে হচ্ছে। চোখ বন্ধ করে মাথা নিচু করে উবু হয়ে বসে রইল পান্না। একটু পরেই অবশ্য থেমে গেল ঝড়টা, কিন্তু তার সাথে সাথেই তার সামনে যেন কারো এগিয়ে আসার আওয়াজ পেল পান্না। চোখ খুলে সে দেখল যে তার একেবারে সামনে এক বিশাল শরীরের সুবিশাল ছায়া দাঁড়িয়ে রয়েছে। পুরো পরিবেশটা অস্বাভাবিক রকম থমথমে হয়ে গেছে। বাতাসে ভাসছে একটা বিকট পচা মাংসের দুর্গন্ধ, যেন ভাগাড়ের পাশে বসে আছে পান্না। বিস্মিত পান্নার কানে এলো একটা গজরানির আওয়াজ, যেন কেউ দুরন্ত রাগে গজরাচ্ছে। সেই প্রাণীর ছায়া এখন পান্নার শরীরের উপর এসে পড়েছে। সভয়ে মুখ তুলে পান্না তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলবার সুযোগ সে পেল না। একটা নির্মম ইস্পাতের তলোয়ারের কোপ পান্নার মাথাটা তার ধর থেকে আলাদা করে দিল। ফিনকি দিয়ে রক্তের স্রোত ছড়িয়ে পড়ল চারিদিকে। তারপর সেই অজ্ঞাত আততাই পান্নার শরীরটাকে এক হাতে টানতে টানতে নিয়ে গেল দূরের অন্ধকারের দিকে। পিছনে রেখে গেল মাটিতে ঘষ্টানো রক্তের দাগ আর মৃত পান্নালালের কাটা মুন্ডটা। ধর্মপুরের মতো শান্তিপূর্ণ নগরে হঠাৎ একদিন আবির্ভাব হলো এক মূর্তিমান আতঙ্কের। প্রাণ যেতে লাগলো অনেক মানুষের সেই মহাকায় ভয়ঙ্করের হাতে। সে শুধু প্রাণে মেরেই ক্ষান্ত হচ্ছে না, হত্যা করার পর নির্মমভাবে খেয়ে যাচ্ছে শিকারের অঙ্গ প্রত্যঙ্গ। রাজা সূর্যসেন কি পারবেন এই বিপদ থেকে উদ্ধার পেতে? নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের বিশেষ নিবেদন দীপান্বিতা দাশের কলমে রচিত প্রাপ্তমনস্ক ঐতিহাসিক রহস্যমূলক গল্প বৈরী সংহার। শুনতে থাকুন।
রাজা সূর্যসেনের রাজসভায় আজ রাজকুমার চন্দ্রসেনের অভিষেকের অনুষ্ঠান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবার কথা ছিল, কিন্তু তা না হয়ে সকাল সকাল থমথমে মুখে বিশিষ্ট রাজন্যবর্গরা উপস্থিত ও রাজসভায় বিরাজমান রাজা সূর্যসেনের মুখও অতিশয় গম্ভীর। সকালবেলায় প্রহরী এসে খবর দিল, প্রণিপাত মহারাজ, একটি বিশেষ দুঃসংবাদ আছে। রাজা চমকে উঠলেন, মনে মনে প্রমাদ গুণে বিড়বিড় করলেন, আজ পুত্র চন্দ্রসেনের অভিষেক, আর এখনই কি দুঃসংবাদ শুনতে হবে? তবু যথেষ্ট স্থির এবং দৃঢ় ভঙ্গিতে বললেন, কি সংবাদ প্রহরী? রাজন, লবণ ব্যবসায়ী পান্নালালের কাটা মুন্ড নগরের উত্তর প্রান্তে মন্দিরে যাবার রাস্তায় পাওয়া গেছে, আর মন্দির প্রাঙ্গণের সামনে পাওয়া গেছে তার মুন্ডহীন ক্ষতবিক্ষত শরীর। আর সেই শরীরের অবস্থা দেখে শিউরে উঠছে সবাই। পান্নার শরীরের বাঁ হাতের থেকে কোমর পর্যন্ত মাংস ফালা ফালা করে খাওয়া, ডান হাত শরীরের থেকে আলাদা ও আতখা অবস্থায় কিছুটা দূরে পড়ে আছে। পিঠের মাংস খাবলা খাবলা করে ওঠানো, একটি পা পুরো অবধি কামড়ানো, ছেঁড়া ছেঁড়া রক্ত মাংসের টুকরো সারা মন্দির প্রাঙ্গণে ছড়ানো। কেউ যেন বিকৃত আক্রোশে ছিঁড়ে খেয়েছে পান্নালালের মৃতদেহকে, এবং তারপর ভগবানকে ব্যঙ্গ করতেই যেন তার আবাসস্থলকে কলুষিত করে গেছে। এই বিভৎস নারকীয় মৃত্যুর খবরে রাজা সূর্যসেন, মহামন্ত্রী মহেন্দ্র, সেনাপতি বল্লভ সহ রাজসভার বাকি সবাই দারুণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। তাই এই জরুরি সভা ডাকা হয়েছে। সভায় অন্যান্যদের সাথে দুই যুবক রাজকুমারও রয়েছেন। সভার নীরবতা ভঙ্গ করে মহামন্ত্রী মহেন্দ্র বলে উঠলেন, মহারাজ, যে খবর আজ সকালে আমাদের কানে এসছে তা সত্যিই বড় দুশ্চিন্তার বিষয়। আমাদের ধর্মপুর শান্তিপ্রিয় রাজ্য, তা বলে চুরি, রাহাজানি, ডাকাতি যে একেবারেই হয় না তা নয়। প্রত্যেক রাজ্যেই এই সমস্যা আছে মহারাজ। তবে আমাদের সুদক্ষ প্রশাসন তা কঠোর হাতে দমন করায় এইসব অপরাধ এতদিন কখনোই মাথা ব্যথার কারণ হয়ে ওঠেনি। কিন্তু এই বলে নীরব হলেন মহেন্দ্র। আশঙ্কার কালো মেঘ তার মুখমণ্ডলে পরিস্ফুট হয়েছে। উপস্থিত সবাই তার মুখের দিকে তাকিয়ে। রাজা সূর্যসেন মাথা নিচু করে সিংহাসনে বসেছিলেন। মহেন্দ্রর দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, কিন্তু মহামন্ত্রী, এইরকম বিভৎস হত্যাকাণ্ড কখনো আমাদের রাজ্যে হয়নি, এটাই বলতে চাইছেন তো? সঠিক মহারাজ। হত্যা বা আত্মহত্যা হয়তো আমাদের রাজ্যেও হয়েছে, কিন্তু এরকম নারকীয় ঘটনা কখনো চোখে পড়েনি। এই ভাবলেই গোটা শরীরটা কিরকম শিউরে উঠছে। সবাই উপস্থিত সবাই তার বক্তব্যকে সমর্থন করল, কিন্তু তাতে শান্ত হলেন না মহারাজ। তিনি বিস্ময়পূর্ণ উষ্মা প্রকাশ করে বললেন, কিন্তু কে এই অজ্ঞাত আততায়ী? সে কি কোনো মানুষ, না মানুষরূপী জানোয়ার, নাকি কোনো অতিপ্রাকৃত পিশাচ শক্তি? তারপর চোয়াল শক্ত হয়ে উঠল রাজা সূর্যসেনের। তিনি দাঁতে দাঁত চেপে শপথ করে বললেন, আমার রাজ্যের এক নিরীহ প্রজাকে এইরকম নৃশংসভাবে অত্যাচার করেছে, তাকে আমি খুঁজে বের করবই। ভীষণ উত্তেজিত মনে হল রাজা সূর্যসেনকে। তিনি সেনাপতিকে বললেন, সেনাপতি বল্লভ, আমি আপনাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্ত থেকে আপনি অনুসন্ধান শুরু করুন এই হত্যাকাণ্ডের। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করুন, যাকে বা যাদের সন্দেহ হবে সঙ্গে সঙ্গে আটক করুন। আমি চাই চন্দ্রের অভিষেকের আগেই এই নরপিশাচকে কারাগারের আড়ালে নিক্ষেপ করতে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই বলে সেনাপতি বল্লভ মহারাজকে প্রণাম করে বেরোতে যাবেন, তখনই কথা বলে উঠলেন ছোট কুমার অগ্রসেন। পিতা, আমি কিছু বলতে চাই আপনাকে। বলো অগ্রসেন, কি তোমার বক্তব্য? পিতা, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে অনুমতি চাই এই হত্যাকারীকে খুঁজে বের করার কাজে সেনাপতি মশাইয়ের সাথে আমিও থাকতে চাই। পুত্রের মুখে এই দুঃসাহসিক কথা শুনে রাজা সূর্যসেনের মুখমণ্ডল জলদমন্ত্রিত হয়ে উঠল। ছোট কুমারের এই প্রস্তাবে মোটেই রাজি হতে চাইছিলেন না মহারাজ, কিন্তু শেষ পর্যন্ত ছেলের জেদ এবং সেনাপতির আশ্বাসে অনুমতি দিলেন। সবাই বিদায় নিলেও মহেন্দ্র কিন্তু রয়ে গেলেন সভাস্থলে। মহারাজের নিকটে এসে একটু ইতস্তত করে তিনি বললেন, মহারাজ, আমার একটা প্রস্তাব ছিল, বলতে চাইছিলাম।
তাকে আশ্বস্ত করে মহারাজ বললেন, আপনি এত কিন্তু কিন্তু কেন করছেন? আপনি তো শুধু আমার মন্ত্রী নন, আমার শৈশব মিত্র এবং শুভাকাঙ্ক্ষীও বটে। মহেন্দ্র এবার মুখটা রাজার কর্ণ বরাবর এনে একটু চাপা স্বরে বললেন, আমার মনে হয় মহারাজ, এই কুলগুরু কপিলানন্দকে খবর পাঠিয়ে এই রাজ্যে আনার ব্যবস্থা করা হোক। এর কারণ, এই কার্য যদি কোনো অজাগতিক অতিপ্রাকৃতিক শক্তির হয়, তবে শারীরিক সক্ষমতায় আমরা কিন্তু তাকে দমাতে অকৃতকার্য হব। একটু অবাক হলেন মহারাজ, বললেন, কুলগুরু কপিলানন্দ 3 বছর আগে হিমালয়ের দুর্গম অঞ্চলে গেছেন তপস্যায় সিদ্ধি লাভ করতে। চন্দ্রসেনের অভিষেকের সময় যদিও তার ধর্মপুরে ফেরার কথা, কিন্তু মহেন্দ্র, গুরুদেব তো আরো কিছুদিন পরে নগরে ফিরবেন। শঙ্কা বোধহয় হচ্ছে মহারাজ, এই ততদিনে বড় কোনো অনর্থ না ঘটে যায়। আমি নিজে গিয়েছিলাম ওই পান্নালালের মৃতদেহ দেখতে। এইটুকু জোরের সঙ্গে নিশ্চিন্ত হয়ে বলতে পারি যে কোনো মানুষের কাজ নয় এটা। এই কোনো কোনো ভয়ঙ্কর অপশক্তির হয়তো প্রবেশ ঘটেছে এই রাজ্যে। তাই হাত তুলে মহেন্দ্রকে থামালেন মহারাজ। তারপর তাকে আশ্বস্ত করে বললেন, বেশ, আমি এখনই লোক পাঠাচ্ছি গুরুদেবের কাছে। কিন্তু আমার মনে হয় গুরুদেব হয়তো ইতিমধ্যেই রওনা হয়ে গেছেন তার তপস্থান হতে। মহেন্দ্র শশব্যস্ত হয়ে বলল, তাও পাঠান মহারাজ। সত্যি যদি আমার আশঙ্কা সত্যি হয়, তাহলে সেই শক্তির সাথে লড়ার জন্য গুরুদেবের পরামর্শ ও শক্তি আমাদের দরকার হবে। কিন্তু পান্নালালের রহস্যময় নৃশংস হত্যার পর দ্বিতীয় দিন সারা ধর্মপুর আসন্ন অভিষেক অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে মেতে আছে। যদিও ভিতরে ভিতরে এই হত্যা নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে, তার সাথে নগর প্রশাসন ও সেনাদের যত্রতত্র যাতায়াত ও অনুসন্ধানে সাধারণ মানুষ কিছুটা হলেও শঙ্কিত। পান্নার মৃত্যু হয়েছিল মঙ্গলবার, আর আজ বৃহস্পতিবার। রাত্রি প্রথম প্রহর প্রায় অতিক্রান্ত। নিজের মহলে চিন্তান্বিত সেনাপতি বল্লভ। পান্নার আততায়ীকে ধরার দায়িত্ব মহারাজ তাকেই দিয়েছেন। এটা সত্যি, কিন্তু গত 2 দিন ব্যাপক খানাতল্লাশি অনুসন্ধান চালিয়েও তিনি ও ছোট কুমার এই বিভীষিকার উৎসের কোনো রূপ সূত্র পাননি। শয্যায় মাথা দিয়ে তিনি অবাক হয়ে চিন্তা করছিলেন। পান্নার তো সেরকম কোনো শত্রুই ছিল না, অতএব কে তাকে এরকম ভাবে হত্যা করতে পারে? না, কিছুই তো বুঝতে পারছি না। আর সেটা ভেবেই কিছুতেই দুচোখের পাতা এক করতে পারছেন না তিনি। নিদ্রাহীন বল্লভের পাশাপাশি এই মহলের আরো একজনের চোখেও কিন্তু ঘুমের লেশ মাত্র নেই। বরং সেই ব্যক্তি এই গভীর রাতে মহলের বাইরে যাবার পরিকল্পনা করছে গোপনে। মহলের বাইরে এক নির্জন জায়গায় অপর একজন তার প্রতীক্ষা করছে। অবশেষে মহলের সবার চোখ ফাঁকি দিয়ে সে বেরিয়ে গেল বাইরে। মহল থেকে গোপনে বেরোনো ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং সেনাপতি কন্যা সদ্য 18 উত্তীর্ণা বিপাশা। আর বাইরে অপেক্ষারত ব্যক্তিটি হল নগরপালের ছেলে সোমদত্ত। বেশ কিছুদিন ধরেই তাদের এই গোপন অভিসার চলছে, যার আঁচ সেনাপতি বা নগরপাল কেউই পাননি। যথারীতি নির্দিষ্ট জায়গায় দুজনের দেখা হলো। জায়গাটি যদিও ভারী মনোরম, নগরের একেবারে পশ্চিম প্রান্ত, যেখানে নারকেল ও খেজুর গাছের এক বিস্তীর্ণ জমি। সামনেই সুউচ্চ বালিয়াড়ির স্তূপ। সোমদত্ত সেখানেই একটি খেজুর গাছের তলায় বসে অপেক্ষা করছিল। এমন সময় বিপাশা এসে পিছন থেকে 2 হাত দিয়ে তার চোখ চেপে ধরে। সোমদত্ত সঙ্গে সঙ্গে সেই হাত দুটো নিজের হাত দিয়ে ধরে টেনে নিজের দিকে নিয়ে আসে, আর নিজের বলিষ্ঠ বাহুর মধ্যে বিপাশাকে জড়িয়ে ধরে। ছটফট করে ওঠে বিপাশা। ছাড়ো, ছাড়ো বলছি।
সারাদিন কোনো খবর পাওয়া যায় না, শুধু রাত হলে। বিপাশার কপট রাগকে প্রশ্রয় দিয়ে হেসে ওঠে সোমদত্ত। অভিমানিনী বিপাশার সামনে প্রেমিক সোমদত্ত নত মস্তকে দাঁড়ানো। অপরাধী আপনার পায়ের সামনে হাজির মহারানী, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। বিপাশা চোখে চোখ রাখেন সোমদত্তর, মোদির কণ্ঠে বলেন, শাস্তি? শাস্তি এটাই যে কোনো কথা না বলে আমায় প্রেমের জোয়ারে ভাসিয়ে দাও। প্রায় অন্ধকার সেই জায়গায় বিপাশার চোখে যেন দুষ্টুমি ঝিলিক দিয়ে ওঠে। সোমদত্ত সম্ভবত এই ইঙ্গিতেরই অপেক্ষায় ছিল। আদরে আদরে ভরিয়ে দিতে থাকে বিপাশাকে। তার বলিষ্ঠ বাহুযুগলের নিষ্পেষণে শিহরিত হয়ে ওঠে বিপাশা। দৈহিক চরম হুতাশন যেন দুই যুগলের তনু বেষ্টন করে দাবাগ্নি হয়ে জ্বলতে থাকে। সম্পূর্ণ নিরাভরণ হয়ে সোমদত্ত বিপাশাকেও আবরণ মুক্ত হতে সাহায্য করে। সোমদত্তের বাহু এবং মুখমণ্ডল বিপাশার সারা নির্বাস অঙ্গ প্রত্যঙ্গে ক্রীড়ারত হয়। বিপাশার পিনন্যনত পয়োধর যুগল সোমদত্তের নিষ্পেষণ ও লেহনে পূর্ণ মাত্রায় জেগে ওঠে। ওই গোলাকার কোমল বক্ষাংশ দুটি সোমদত্তের যে বড় প্রিয়। বিপাশার স্ফুরিত বক্ষবৃন্তে বেশ কিছু চুম্বন দেবার পরে ধীরে ধীরে সেগুলি দন্ত মধ্যে পেষণ করতে লাগল সোমদত্ত। বিপাশার কণ্ঠ হতে সুখধ্বনি রিনরিন করে উন্মত্ত বাতাসে। অবশেষে নরনারীর দৈহিক মিলন পূর্ণ হল। প্রণয়ী তনুযুগল যৌবনের চরম সুখের কামনায় নিজেদের নিয়োজিত করল এই অপার্থিব সুখের শৃঙ্গ আরোহণ করার। এমন চরম উন্মত্ত মুহূর্তে হঠাৎই যেন ছন্দপতন হল। চারপাশের বালিতে যেন একটা আলোড়ন উঠল। আশেপাশের বাতাস যেন হঠাৎ করেই শীতল হয়ে উঠল। বিপাশার কোমল বক্ষে মুখ লুকানো সোমদত্ত চকিতে মাথা তুলে তাকালো। চারপাশে নজর বুলিয়ে কিছু অনুধাবন করার চেষ্টা করে, কিন্তু কামনায় জর্জরিত দুটি শরীর সম্ভাব্য বিপদের আভাস পায় না। বুঝতে পারে না যে ভয়াল ভয়ঙ্কর কালরূপী এক শয়তান তাদের সম্মুখে উপস্থিত। যখন বুঝল তখন অনেক দেরি হয়ে গেছে। এক প্রচন্ড রাগের গজরানির আওয়াজে দুজনেই উঠে বসে দেখে সামনেই দাঁড়িয়ে সাক্ষাৎ সমন। সেই সমনের আকার দেখে এক লহমায় স্তব্ধ হয়ে যায় দুজনে। সামনে দাঁড়িয়ে যেন এক বিশাল কালো পর্বত। মানুষের মতো হাত পা থাকলেও তা ছেয়ে রয়েছে ঘন কালো লোমে। ডান হাতে ধরা একটি বল্লম আর বাঁ হাতে একটি খড়গ। হাত ও পায়ের নখ প্রায় 1 বিঘত করে লম্বা। দীর্ঘদেহী সেই দানবের রাক্ষস সুলভ দন্তরাশি দেখে দুজনেরই আতঙ্কে প্রাণ উড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর হল তার মুখমণ্ডল, যেখানে দন্তরাশির উপরে লম্বালম্বি অবস্থান করছে একটি মাত্র ভয়াল দর্শন চোখ, যার মনির রং রক্তের মতো লাল। সেই ভয়ঙ্কর কালকে প্রত্যক্ষ করার পরে সোমদত্ত ও বিপাশা নিজেদের মধ্যে একবার চোখ চাওয়াচাওয়ি করল, আর তারপরেই সোমদত্ত লাফিয়ে ওঠার চেষ্টা করল। কিন্তু হায়, সেই শয়তান বোধহয় বিদ্যুতের চেয়েও গতিময়। সোমদত্ত ওঠার চেষ্টা করতেই নিমেষের মধ্যে শয়তানের হাতের খড়গের অব্যর্থ আঘাতে হতভাগ্য যুবকের ছিন্ন মস্তক লুটিয়ে পড়ল মাটিতে। এই দৃশ্য দেখে বোবা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল বিপাশা। নিজের বাকশক্তি হারিয়ে থরথর করে কাঁপতে লাগলো সে। ক্রূর হাসি হেসে এগিয়ে এলো শয়তান। ডান হাতের বল্লম দিয়ে এফোর ওফোর করে দিল সুন্দরী যুবতীকে। একটা বোবা আর্তনাদ বেরিয়ে এলো বিপাশার মুখ দিয়ে। বল্লমে গেঁথে থাকা বিপাশার দিক থেকে
দৃষ্টি সরিয়ে সোমদত্তের প্রাণহীন ধরের দিকে এগিয়ে এলো সে। যুবকের বুকে পা দিয়ে চাপ দিয়ে দুই হাতের টানে ছিঁড়ে আনলো সোমদত্তের একটি হাত। রক্ত মাংস ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই হাতের কনুইয়ের কাছটা ধরে এক মোক্ষম কামড় বসালো সেই দানব। তারপর কড়মড় করে চিবোতে লাগলো হাড় ও মাংস। সারা মুখটা ভরে গেল লাল রক্তে। হাতটা বেশ কিছুটা খেয়ে এবার সে এগিয়ে গেল বল্লমে গাঁথা বিপাশার নগ্ন দেহের দিকে। অনেক বিপদ, অনেক বাধা এই ছোট্ট রাজ্য ধর্মপুরের উপর এসেছে, কিন্তু আজ প্রভাতের সাথে সাথে যে ভয়াবহ দৃশ্য ধর্মপুরের বাসিন্দারা দেখতে পেল, তার সাথে বোধহয় কোনো বিভৎসতার তুলনা চলে না। ভোর হতেই নগরের বাসিন্দারা দেখতে পেল যে নগরের কেন্দ্রস্থলে রাজমহলের অনতি দূরে বিজয় স্তম্ভের সামনে দুটি মৃতদেহ। অবশ্য শুধু মৃতদেহ বলা ভুল। প্রথম দেহটি সোমদত্তের, মুন্ডহীন ধরের অর্ধেকটাই অবিন্যস্তভাবে খাওয়া। ছিন্ন আধ খাওয়া একটা হাত দেহের অদূরে পড়ে রক্তে মাখা নাড়ি ভুড়ি ও মাংস চারিদিকে ছড়িয়ে। সব জায়গায় ভন ভন করছে ক্ষুধার্ত মাছির দল। আর বিপাশা, তার ভয়ঙ্কর পরিণতি দেখে ভয়ে আতঙ্কে হাহাকার করে উঠল সবাই। বিপাশার নগ্ন দেহে বল্লমটি তার পায়ু ছিদ্র দিয়ে ঢুকে তার মস্তক ফুঁড়ে বেরিয়েছে। সেই অবস্থায় মাঝখানে গেঁথে থাকা দেহটি নিয়ে বল্লমটি নিখুঁতভাবে মাটিতে পোঁতা খাড়া ভাবে, মুখের বাঁপাশ থেকে কোমর অব্দি কামড়ে খাওয়া। ঝুলতে থাকা নাড়ি ভুড়ির রক্তাক্ত অংশেও মাছি ভন ভন করছে। যে বা যারা এই দৃশ্য দেখল বা অন্যের মুখে শুনল, তারা কিছুতেই স্বাভাবিক হতে পারল না। প্রত্যক্ষদর্শীরা থেকে থেকে কেঁপে কেঁপে উঠতে লাগলো। মহিলারা বমি করতে লাগলো। সারা দিন নগরের কোনো বাসিন্দা এক দানা খাবারও মুখে তুলতে পারল না। সারা নগরে অরন্ধন পালিত হলো। সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থা হলো বিপাশা ও সোমদত্তের পরিবারের। বিধাতা যে কেন এই নিষ্ঠুর পরিহাস তাদের সাথে করল, সেটা কিছুতেই তাদের বোধগম্য হল না। দুই বাড়ির মহিলা মহল থেকে সারা দিন বুক ফাটা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। বয়স্ক পুরুষ ও মহিলারা বারবার জ্ঞান হারাতে লাগলেন। সোমদত্তের বাবা নগরপাল পাগলের মতো আচরণ করতে লাগলেন, আর বিপাশার পিতা সেনাপতি বল্লভ পরিণত হল পাথরের মূর্তিতে। নিষ্প্রাণ দেহে শুধু চোখ দুটি থেকে অঝোর ধারায় বাড়ি বিসর্জন হতে লাগলো, এবং বহু যুদ্ধের পোড় খাওয়া এই সৈনিক বুঝি আজ সম্পূর্ণ মানসিকভাবে বিপর্যস্ত। গোটা ধর্মপুরের আবহাওয়া এক লহমায় আসন্ন উৎসবের মেজাজ থেকে শোকস্তব্ধ শ্মশানে পরিণত হল। দুই দিন পরে শনিবারের সকালে, যখন সূর্যের আলো তার পুরোপুরি নিজস্ব তেজে জ্বলে ওঠেনি, ধর্মপুরের শ্মশান সদৃশ আবহাওয়ায় তখনও ভোরের হালকা আলো বিদ্যমান। ঠিক এমন সময় রাজ্যের প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়ালেন এক দীর্ঘকায় সন্ন্যাসী পুরুষ। কাঁধ অব্দি বিস্তৃত কাঁচা পাকা লম্বা চুল, সারা মুখে সেইরূপ কাঁচা পাকা দাড়ি গোফের জঙ্গল, যদিও তাও তারই মধ্যে দুটি চোখের উজ্জ্বল দৃষ্টি চোখে পড়ার মতো। ধর্মপুরের প্রবেশদ্বারের সম্মুখে দাঁড়িয়ে সেই সন্ন্যাসী তখন চেয়ে রয়েছেন সোজা রাজ্যের ভিতরে রাজমহলের উঁচু চূড়োর দিকে। বেশ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে তার মুখমণ্ডলে ফুটে উঠল দুশ্চিন্তা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রবেশ করলেন রাজ্যের ভিতরে। কাঁধে ঝোলা ও এক হাতে কমণ্ডলু সহিত ভিতরে ঢোকা এই সন্ন্যাসীকে কোনো প্রহরী অবশ্য আটকাল না, কারণ রাজগুরু কপিলানন্দকে
ধর্মপুরের আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে এবং শ্রদ্ধা করে। আজ প্রায় 3 বছর বাদে তিনি ধর্মপুরে ফিরলেন। শোনা যায় যে সুদূর হিমালয় পর্বতের এক দুর্গম গুহায় কঠোর সাধনায় নিয়োজিত ছিলেন গুরুদেব। রাজা সূর্য সেনের আমন্ত্রণ পেয়ে ফিরেছেন কিছুদিনের জন্য। রাজকুমার চন্দ্রের অভিষেকের পরেই আবার ফিরে যাবেন হিমালয়। ধর্মপুরে প্রবেশের পর কোনো দিকে না তাকিয়ে কপিলানন্দ সোজা হাঁটতে লাগলেন দেবাদিদেব মহাদেবের মন্দিরের দিকে। পথিমধ্যে কেউ কেউ তাকে প্রণাম করলে তিনিও আশীর্বাদের ভঙ্গিমায় হাত তুলে উত্তর দিলেন। মন্দিরের সামনে পৌঁছে চারিদিকে তাকালেন গুরুদেব। মন্দিরের সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন, আর তারপর সেখানকার মাটি কিছুটা হাতে তুলে তার ঘ্রাণ নিলেন। গম্ভীর হয়ে উঠল তার চেহারা। মহাদেবের মূর্তিকে প্রণাম জানিয়ে রাজবাড়ির দিকে যাত্রা করলেন তিনি। রাজবাড়ির একটি ঘর সদাই কপিলানন্দের জন্য বরাদ্দ থাকে। কিছু সময় পরে দেখা গেল যে সেই ঘরের মেঝেতে একটি কাপড়ের আসনের উপর কপিলানন্দ অত্যন্ত চিন্তিতভাবে বসে আছেন। সামনে মহারাজ সূর্য সেন, রানী বিশাখা, মহামন্ত্রী মহেন্দ্র সবাই হাত জোড় করে বসে। কিছু পূর্বেই তাদের মুখে রাজ্যে ঘটে যাওয়া 3টি নৃশংস হত্যাকাণ্ডের কথা শুনেছেন তিনি। এও শুনেছেন যে ধর্মপুরের কেউই এই ভয়ানক হত্যাকারী নরখাদকের সম্বন্ধে কিছুই ওয়াকিবহাল নয়। রাতের গভীরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের নায়ককে কেউই চাক্ষুষ দর্শন করতে পারেনি, বা বলা ভালো, যে বা যারা দর্শন করেছে তাদের কেউই কোনো সূত্র দেবার জন্য অবশিষ্ট ছিল না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পরে মুখ খুললেন কপিলানন্দ। রাজন, কুমারচন্দ্রের অভিষেক কবে? আগে গুরুদেব, আগামী মঙ্গলবার। অভিষেক অনুষ্ঠান আপাতত বাতিল করুন মহারাজ। এ কি করে সম্ভব গুরুদেব? অভিষেকের সমস্ত আয়োজন যে সম্পূর্ণ। বিভিন্ন রাজ্যের বিশিষ্ট অতিথিদের নিমন্ত্রণ করা হয়ে গেছে। আগামীকাল থেকে তো তারা আসতে শুরু করবেন। এ মতো অবস্থায় অনুষ্ঠান বাতিল হলে তো। মহারাজের মনের অবস্থা বুঝতে পারলেন কপিলানন্দ। আজ ভোরে ধর্মপুরে প্রবেশের সময় আমি বুঝতে পারি যে আমার প্রিয় রাজ্যে এক ভীষণ অমঙ্গল সূচিত হয়েছে। ধর্মপুরের বাতাসে মাটিতে সে অমঙ্গলকর গন্ধ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় কুমারের অভিষেক সম্ভব নয়। তবে আপনি আশাহত হবেন না। আমি এসেছি এইবারই অমঙ্গলকে দূরীভূত করে তারপর কুমারের অভিষেক ক্রিয়া সম্পন্ন করে তারপরেই আমি হিমালয়ে ফেরত যাব। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মহারাজের হৃদয় থেকে। গুরুদেব, আপনার পরামর্শ আদেশ আমি অবশ্যই শিরোধার্য করব, কিন্তু। কপিলানন্দ একটু ভুরু কুঁচকে তাকালেন মহারাজের দিকে। কিসের কিন্তু? আমার এতদিনকার সাধনা, এতদিন নিষ্ঠা ভরে করা দেবাদিদেবের আরাধনা, তার প্রতি কি আপনার কোনরূপ সন্দেহ রয়েছে? না না, কখনোই নয় গুরুদেব। আমি বলতে চাইছিলাম অন্য একটি কথা। যদি অনুমতি করেন তো নিবেদন করি। নিঃসংকোচে বলুন রাজন। গুরুদেব, ধর্মপুরের এই নিদারুণ সংকটে আপনাকে পাশে পেয়েছি, এটাই আমাদের সবার অসীম সৌভাগ্য। আমি জানি আপনার দেবপ্রতিম ক্ষমতায় আমরা সবাই নিশ্চয়ই এই বিপদ কাটিয়ে উঠব। গুরুদেব, এই বিপদ নিরসন হওয়ার পর কোনো মতেই কি আগের মতো ধর্মপুর আপনার স্থায়ী জায়গা হতে পারে না? আগের মতো আপনার আশীর্বাদের হাত আমাদের সবার উপরে থাকলে আমি নিশ্চিন্ত হতাম। মহারাজের কথা শোনার পরে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কপিলানন্দ। মহারাজ, মন্ত্রী মহেন্দ্র সহ বাকি সবাই এক দৃষ্টে তাকিয়ে গুরুদেবের দিকে। সবার দিকে দৃষ্টিপাত করে গুরুদেব বললেন, সাংসারিক মোহ থেকে অনেক দিনে তো মুক্তি ঘটে গিয়েছে, তাই অনুরোধ করে আমায় বিব্রত করবেন না। কপিলানন্দের বিষণ্ণ দৃষ্টি নজর এড়াল না মহেন্দ্রর। হাত জোড় করে তিনি বললেন, গুরুদেব,
এই ভাগ্যের উপর কারোর হাত নেই তা আমরা জানি, কিন্তু আমাদের সবার অনুরোধ যদি রাখেন তাহলে আপনার সেবা করে প্রায়শ্চিত্তের একটা একটা সুযোগ পেতাম আমরা। হাত তুলে মহেন্দ্রকে নিবৃত্ত করলেন কপিলানন্দ। তারপর বললেন, এখন এই আলোচনা অপ্রয়োজনীয় মহামন্ত্রী। ধর্মপুরের আকাশে এখন এক নৃশংস হত্যাকারী তার পরবর্তী শিকার খুঁজে বেড়াচ্ছে। এই নিষ্ঠুর হত্যালীলা বন্ধ করে হত্যাকারীর উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। সেটা কিভাবে সম্ভব গুরুদেব? সবার পূর্বে জানতে হবে এই হত্যাগুলির সম্ভাব্য কারণ। কি কারণে সেই ভয়ঙ্কর জীব একের পর এক হত্যা ঘটাচ্ছে, সেটা আগে জানাটা সবচেয়ে দরকার। তার জন্য আমি এখনই দেবাদিদেবের মন্দিরে যাব সাধনা করতে। আমার আশা স্বয়ং মহাদেব আমাকে সঠিক পথ নির্দেশ দেবেন। কথা শেষ করে উঠে দাঁড়ালেন কপিলানন্দ। ধীরে ধীরে এগিয়ে গেলেন বাইরের প্রবেশদ্বারের দিকে। রাজা সূর্যসেন, মন্ত্রী মহেন্দ্র, দুই রাজকুমার, এরা সবাই গুরুদেবের পিছনে অগ্রসর হল। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালেন গুরুদেব। মহেন্দ্রকে উদ্দেশ্য করে বললেন, মহামন্ত্রী, মন্দিরে প্রবেশের আগে একবার আপনার মহলে যেতে চাই। মঞ্জুরি মাকে অনেকদিন দেখিনি তো, তার সাথে একবার দেখা করে কথা বলে তারপর মন্দিরে যাব। মহেন্দ্র সঙ্গে সঙ্গে এগিয়ে এলো গুরুদেবের সামনে। বললেন, চলুন গুরুদেব, মঞ্জুরি মা খুশি হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে মঞ্জুরি হল মহেন্দ্রর একমাত্র কন্যা। রাজকুমার চন্দ্রসেন ও অগ্রসেন, সদ্য নিহত সেনাপতি কন্যা বিপাশা, নগরপালের পুত্র সোমদত্ত ও মন্ত্রীকন্যা মঞ্জুরি, এরা সবাই একই সাথে গুরুকুলে থেকে শিক্ষা লাভ করেছে। সকলে সমবয়সী না হলেও একই সাথে একই জায়গা থেকে শিক্ষা লাভের দরুন সবার মধ্যেই একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিপাশা ও সোমদত্তের আকস্মিক মৃত্যু চন্দ্রসেন ও অগ্রসেনকে মানসিকভাবে যথেষ্ট আঘাত করেছে, কিন্তু বিপাশার সবচেয়ে কাছের সখী মঞ্জুরিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। নিজের ঘরে দ্বার বন্ধ করে গত দুদিন ধরে মঞ্জুরি ক্রমাগত অশ্রু বিসর্জন করে চলেছে। এই অবস্থায় যখন মহেন্দ্র এসে খবর দিল যে গুরুদেব কপিলানন্দ তার সাথে দেখা করতে এসেছেন, তখন চোখের জল মুছে উঠে দাঁড়ালো মঞ্জুরি। ছোটবেলা থেকে তার পিতার পরেই এই গুরুদেবকেই সবচেয়ে আপনার জন বলে মনে হয় মঞ্জুরির। তার এই মানসিক দুঃসময়ে তাই গুরুদেবের আবির্ভাব মঞ্জুরির মনের দুঃখ কিছুটা হলেও লাঘব করল। দ্রুত নিজের মহল থেকে বেরিয়ে গুরুদেবের সাথে দেখা করার জন্য অগ্রসর হল মঞ্জুরি। কপিলানন্দের সামনে মঞ্জুরি আসা মাত্রই গুরুদেবের মুখে এক প্রসন্নতা ছেয়ে গেল। মঞ্জুরিকে তিনি বড়ই স্নেহ করেন নিজের কন্যার মতো। মঞ্জুরি তাকে প্রণাম করতেই গুরুদেব তার মাথায় হাত রেখে আশীর্বাদ করতেই গুরুদেবের সদা হাস্য মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। মঞ্জুরিকে পাশে বসিয়ে তিনি গভীরভাবে তাকে নিরীক্ষণ করতে লাগলেন। ধীরে ধীরে তার মুখ অমাবস্যার অন্ধকারের ন্যায় কালো হয়ে উঠল। মঞ্জুরি সেটা লক্ষ্য করে বলে উঠল, কি হয়েছে গুরুদেব? এই মঞ্জুরি কি কোনোভাবে আপনার বিরাগ ভাজন হয়েছে? তুই আমার বিরাগ ভাজন কি করে হবি মা? সেটা তো অসম্ভব ব্যাপার। কিন্তু আজ তোর মাথার ওপরে বিপদের যে কালো ছায়া প্রত্যক্ষ করলাম তাতেই আমি শঙ্কিত। আমায় যে এর প্রকৃত স্বরূপ জানতে হবে, তাই এখনই মন্দিরে যেতে হবে। এই বলেই কপিলানন্দ উঠে পড়লেন। দ্রুত মঞ্জুরির ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে থমকে দাঁড়ালেন তিনি। হতবাক মঞ্জুরির দিকে তাকিয়ে বজ্র গম্ভীর স্বরে বললেন, আমি আদেশ না দেওয়া পর্যন্ত এই মহলের বাইরে তুই পা রাখবি না। হনহন করে মহেন্দ্রর মহল থেকে বেরিয়ে গেলেন গুরুদেব। অনেকটা সময় পরে
যখন সন্ধ্যা প্রায় সমাগত, তখন ধর্মপুরের মহামন্দিরে ত্রিকালদর্শী মহাদেবের মূর্তির সামনে উপবিষ্ট কপিলানন্দের দুই চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ আগেই তিনি মহাদেবের আরাধনা সম্পূর্ণ করেছেন। ধর্মপুরের বাতাসে, ধর্মপুরের সমগ্র পরিমণ্ডলে যে কাল পিশাচের আবির্ভাব হয়েছে, কপিলানন্দ তার স্বরূপ উদ্ঘাটন করতে পেরেছেন। আর পেরেছেন বলেই এক নিষ্ফল ক্রোধ আর অসহায়তায় ছটফট করছেন তিনি। ওই কাল পিশাচকে ধ্বংস করার উপায় তিনি জানেন, কিন্তু সেটা ভীষণ কঠিন এক উপায়। এই এমন এক প্রক্রিয়া যা সামান্য বিচ্যুতিতে বেঁচে থাকা দুটি প্রাণ চরম সংকটে পড়বে। রাজকুমার অগ্রসেন ও চন্দ্রসেনকে বাঁচাতেই হবে কপিলানন্দকে। চোখের জল মুছে উঠে দাঁড়ালেন তিনি। বাবা মহাদেবের বিশাল মূর্তির পাদদেশে থাকা ছোট্ট শিবলিঙ্গের পাশে থাকা এক হাত লম্বা ত্রিশূলটা তুলে নিলেন হাতে। ত্রিশূলের ধারালো ফলায় নিজের ডান হাতের তর্জনী বিধিয়ে দিলেন তিনি। টপ টপ করে ঝরে পড়া রক্তের নিচে ধরলেন একটি মাটির সরা। তারপর সেই সরা নিয়ে মহাদেবের মূর্তির চরণে রেখে চোখ বন্ধ করে উচ্চারণ করলেন বিড়বিড় করে কিছু মন্ত্র। প্রথা সম্পূর্ণ হলে মন্দিরের দরজা খুলে বেরিয়ে এলেন বাইরে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে গেলেও রাজমহলের মাথায় জমে ওঠা নিকষ কালো মেঘের স্তূপকে আলাদা করে ঠিকই বুঝতে পারলেন কপিলানন্দ। দপ করে যেন জ্বলে উঠল তার চোখ। দৃপ্ত পদক্ষেপণে এগিয়ে চললেন তিনি মহলের দিকে। এদিকে অগ্রসেন গুরুদেবের আদেশ শুনে বলে উঠলেন, না না, কিছুতেই না। গুরুদেবের এই আদেশ আমার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। গুরুদেবের নিদানের তীব্রভাবে প্রতিবাদ ওঠায় রাজা সূর্যসেন এগিয়ে এসে কুমারের কাঁধে হাত রাখলেন। কুমার, গুরুদেব শুধু আমাদের নয়, এই রাজ্যেরও একজন হিতাকাঙ্ক্ষী। তিনি যখন বলছেন যে আজ রাতে তুমি ও চন্দ্র এই প্রাসাদ ছেড়ে কোথাও যাবে না, তখন সেটাই মান্য করা উচিত। কিন্তু পিতা, আমরা দুই ভাই কিভাবে কাপুরুষের মতো চুপচাপ প্রাসাদের ভিতরে বসে থাকবো, যেখানে আপনি মহামন্ত্রী ও সেনাপতি মশাই প্রাসাদের বাইরে পাহারায় থাকবেন, তা আবার আমাদের জন্য? এতক্ষণ চুপচাপ থাকা মন্ত্রী মহেন্দ্র এবার উঠে এলেন। কুমার, আপনারা দুই ভাই কিন্তু রাজ্যের ভবিষ্যৎ। অথচ আপনাদের উপরই আজকে মৃত্যুর কালো ছায়া। তাই আমরা কিন্তু সর্বস্ব দিয়ে রক্ষা করব আপনাদের। এ ব্যাপারে গুরুদেবের নির্দেশ আমাদের কিছুতেই অমান্য করা উচিত নয়। তাদের কথোপকথনের মাঝখানে উপস্থিত হলেন গুরুদেব কপিলানন্দ। তিনি মেঘমন্ত্র মুখ নিয়ে বললেন, অশুভ সময় শুরু হয়ে গিয়েছে মহারাজ, আসুন আমরা প্রাসাদের বাইরে যাই। তিনজনে অগ্রসর হতেই গুরুদেব কুমার অগ্রসেনকে লক্ষ্য করে বললেন, কুমার, তুমি আর যুবরাজ চন্দ্র একই কক্ষে থাকবে, আর কোনো অবস্থাতেই বা কোনো প্রলোভনে কক্ষের বাইরে আসবে না। বেরিয়ে গেলেন তারা। মুখ কালো করে কক্ষের মাঝখানে দাঁড়িয়ে রইলেন অগ্রসেন। আর কিছুটা দূরে কক্ষের বাতায়নের সামনে চিন্তাক্লিষ্ট মুখে দাঁড়িয়ে রইলেন চন্দ্রসেন। রাত তখন বেশ গভীর। আশু বিপদের কথা আলোচনা করতে করতে দুই রাজকুমারী তখন তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ আকাশ বাতাস বিদীর্ণ করা এক আর্তনাদে ধরফর করে উঠে বসল বড় রাজকুমার চন্দ্রসেন। শয্যায় পাশেই তাকিয়ে নজরে এলো ভাই অগ্রসেনের অনুপস্থিতি। সেই মুহূর্তেই দ্বিতীয়বারের জন্য কানে এলো সেই মরণ চিৎকার। লাফ দিয়ে শয্যা থেকে নামলেন চন্দ্র। দ্রুত দৌড়ে এলেন কক্ষ সংলগ্ন দোতলার বারান্দায়। অবাক হয়ে লক্ষ্য করলেন যে কালো মেঘের রাশি সকাল থেকে রাজমহলের উপরের আকাশে অবস্থিত ছিল তা এখন অদৃশ্য হয়েছে। তার জায়গায় পূর্ণ পূর্ণিমার জ্যোৎস্না মহলের বাইরেটা করে তুলেছে আলোকিত। সেই সুস্পষ্ট চন্দ্রালোকে চন্দ্র দেখল তার ভাই অগ্রসেনকে। দেখল প্রায় উন্মত্তের মতো খোলা তলোয়ার নিয়ে অগ্রসেন প্রাসাদের বারান্দা দিয়ে দৌড়চ্ছে, যেন সামনে কাউকে তাড়া করে চলেছে। অথচ সামনে তাকিয়ে সেই জ্যোৎস্নালোকে
কাউকেই দেখতে পেল না চন্দ্র, যদিও একটা চাপা পাশবিক হুঙ্কার কানে এলো তার। এরই মধ্যে চন্দ্রের দৃষ্টির সামনেই অগ্রসেন বারান্দা থেকে লাফ দিয়ে নেমেছে সামনের অপেক্ষাকৃত নিচু একটি ছাদে। সাথে সাথেই চন্দ্র শুনতে পেল একটি রক্ত জল করা জ্যান্ত বট্টহাসি, যেন অবশেষে শিকারীর খপ্পরে পা দিয়েছে শিকার। অগ্রসেনের বিপদের আশঙ্কায় চঞ্চল হয়ে উঠল চন্দ্রের হৃদয়। ভাই! চিৎকার দিয়ে সেও ঝাঁপিয়ে পড়ল সেই অনুচ্চ ছাদে। বেশ কিছুটা উপর থেকে লাফানোর ফলে পায়ে কিছুটা চোট পেল চন্দ্র, কিন্তু সেই চোট উপেক্ষা করেই সে এগিয়ে যায় ভাইয়ের দিকে। পিছন থেকে গিয়ে ভাইয়ের কাঁধে হাত দিয়ে তাকে ডাকতেই যেন তড়িতাহত হন চন্দ্র। কোথায় অগ্রসেন? চন্দ্রের চোখের সামনেই কুমার অগ্রসেন পরিণত হল একটি কালো ধোঁয়ার স্তূপে। সভয়ে পিছনে সরে আসলেন চন্দ্রসেন। অসহায়ের মতো চন্দ্র দেখলেন যে আসল অগ্রসেন তাকে ডাকতে ডাকতে দ্রুত দৌড়ে আসছে সেই ছাদের দিকে। এদিকে মহলের অন্য দিক থেকে ছুটে আসছেন মহারাজ সূর্য সেন, মন্ত্রী মহেন্দ্র, সেনাপতি বল্লভ। আর চন্দ্রের সামনে সেই কালো ধোঁয়ার স্তূপ ততক্ষণে নিজ মূর্তি ধারণ করেছে। এক চক্ষু বিশিষ্ট সেই ভয়ানক কাল পিশাচকে দর্শন করে যেন স্থবির হয়ে গেল চন্দ্র। সেই ভয়ানক নরপিশাচ ক্রূর মুখভঙ্গিতে আস্তে আস্তে এগিয়ে আসছে চন্দ্রর দিকে। ঘটনার আকস্মিকতায় এবং আতঙ্কে যেন স্থবির হয়ে গেছে চন্দ্রসেন। দূর থেকে ভেসে আসছে মহারাজের চিৎকার, চন্দ্র, পালাও ওর সামনে থেকে, দাঁড়িয়ে থেকো না পুত্র। কিন্তু কোথায় পালাবে চন্দ্র? যবন যেন সাক্ষাৎ শিয়রে দাঁড়িয়ে। সেই কাল পিশাচের ভয়ে পিছনে সরতে গিয়ে পড়ে গেল সে। মাটিতে ঘষতে ঘষতে কোনো মতে পিছনের দিকে সরে যাওয়ার আপ্রাণ চেষ্টা করল চন্দ্র। ইতিমধ্যে ছোট কুমার তার কয়েক গজের মধ্যে এসে উপস্থিত, কিন্তু ততক্ষণে সেই ভয়ানক আততায়ী নাগাল পেয়ে গেছে চন্দ্রের। বিনা প্রতিরোধে চন্দ্রর দিকে এগিয়ে এলো তার ভয়াল হাত দুটো। চন্দ্রর মাথাটা দুই হাতে ধরে একবার মুচড়িয়ে অবলীলাক্রমে উপড়ে নিয়ে এলো ধর থেকে। ফিনকি দিয়ে রক্ত বেরোনোর পাশাপাশি থরথর করে কেঁপে উঠল চন্দ্রসেনের মুন্ডহীন শরীরটা। তারপর সপাটে আছড়ে পড়ল মাটিতে। সেই কাল রাক্ষস ইতিমধ্যে চন্দ্রর ছিন্ন মস্তক দুই হাতে ছিঁড়ে ফাঁক করে ফেলেছে। এক দুর্বোধ্য গোঁ আওয়াজের সাথে পরম তৃপ্তিতে সেই দ্বিখণ্ডিত মস্তকের ভিতর থেকে ঘিলুটা বার করে নিজের খিদে মেটাচ্ছে সে। এই ভয়ানক দৃশ্য দেখে ইতিমধ্যেই জ্ঞান হারিয়েছেন মহারাজ সূর্য সেন। সেনাপতি বল্লভ ও মন্ত্রী মহেন্দ্র হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে সেই মূর্তিমান বিভীষিকার দিকে। আর অগ্রসেন, তার কি হলো? কয়েক হাত দূরে নিজের দাদার এই নৃশংস পরিণতি অগ্রসেনকে যেন পাথরে পরিণত করে দিয়েছিল। হঠাৎ মস্তিষ্ক জীবনের কর্মর আওয়াজে তার সম্বিত ফেরে। একবার দাদার শায়িত মুন্ডহীন সব, আর একবার সামনে দাঁড়ানো পিশাচের চন্দ্রর মুন্ডু হাতে রক্তমাখা মুখমণ্ডল দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো সে। প্রচন্ড আক্রোশে সেই যুবক তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল সেই পিশাচের উপর। কিন্তু বিদ্যুতের চেয়েও বুঝি দ্রুত গতি পিশাচের। চকিতে চন্দ্রর আধ খাওয়া মুন্ডুটা হাত থেকে ফেলে দিয়ে অগ্রর তলোয়ার ধরা হাতখানা চেপে ধরল সে। এক ঝটকায় সেই হাত শুদ্ধ অগ্রসেনকে শূন্যে তুলে মাটিতে প্রচন্ড জোরে আছাড় মারল সে। অগ্রর মনে হলো তার পিঠে সব কটা হাড় বোধহয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ভয়ঙ্কর ব্যথায় দম আটকে এলো তার। মাটিতে আছড়ে ফেলে সেই শয়তান অগ্রর ডান হাত নিজের দুই হাত দিয়ে টেনে ধরল এবং নিজের বিশাল পা দিয়ে অগ্রর বুকের ডান দিকটা চেপে ধরল। তারপর কেউ কিছু বোঝার আগেই ভয়ঙ্কর শক্তিতে এক ঝটকায় কাঁধের সংযোগস্থল থেকে ছিঁড়ে নিয়ে আসে অগ্রসেনের ডান হাত। অগ্রর গগন বিদারী আর্তনাদে কেঁপে ওঠে ধর্মপুরের আকাশ। ঠিক সেই মুহূর্তে একটি যুবতী কণ্ঠের তীক্ষ্ণ চিৎকারও কানে আসে সেনাপতি বল্লভ ও মন্ত্রী মহেন্দ্রর কানে।
অবাক হয়ে তারা দেখেন হাতে মহাদেবের মন্ত্রপুত ত্রিশূল নিয়ে দীপ্ত পদক্ষেপে সেই ছাদের উপর উঠে এসেছে মঞ্জরি। দুই কাঁধে বিস্তৃত এক রাশ কালো চুল, টানা টানা দুই চোখে দেবী চণ্ডীর দীপ্তি। থমকে দাঁড়ালো পিশাচ। ইতিমধ্যেই সে অগ্রসেনের পেট নিজের ভয়ঙ্কর নখ দিয়ে বিদীর্ণ করবার আয়োজন করছিল। অগ্রকে ফেলে সে ঘুরে দাঁড়ায় মঞ্জরির দিকে। ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে মন্ত্রী কন্যা। দুই হাতে ত্রিশূল তুলে সেই কাল পিশাচের এক চক্ষু লক্ষ্য করে ছুঁড়ে মারল মঞ্জরি। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল নারী কণ্ঠের হর হর মহাদেব ধ্বনিতে। দেবাদিদেবের আশীর্বাদ ধন্য সেই ত্রিশূল সোজা গিয়ে বিদ্ধ হল সেই কাল পিশাচের চোখের মাঝে। ভয়ঙ্কর আর্তনাদ করে সেই পিশাচ ভূপতিত হল ছাদের মাঝে। সেনাপতি বল্লভ, মহেন্দ্র ও জ্ঞান ফিরে পাওয়া মহারাজ সূর্যসেন ততক্ষণের মঞ্জরির পাশে এসে দাঁড়িয়ে অবাক বিস্ময়ে সেই পিশাচকে প্রত্যক্ষ করছে। মঞ্জরি এদিকে অর্ধমৃত অগ্রসেনের কাছে পৌঁছে নিজের পিতাকে উদ্দেশ্য করে বলে উঠল, পিতা, অগ্র এখনো জীবিত আছে, এখনই ওর চিকিৎসার ব্যবস্থা করো। কুমারের দেহ নিয়ে সঙ্গে সঙ্গে সেনাপতি বল্লভ, মহারাজ ও প্রাসাদের সৈন্যরা চিকিৎসালয়ের দিকে দৌড়াল। ছাদের উপর নিথর পড়ে থাকা কালপিশাচের দেহের কাছে ধীরে ধীরে এসে দাঁড়ালো মঞ্জরি। মহাদেবের ত্রিশূল পিশাচের এক চোখের ভিতর দিয়ে প্রবেশ করে মাথার পিছন থেকে বেরিয়ে এসেছে। অল্প অল্প নড়ে উঠছে বিশাল শরীরটা। রক্তাক্ত মুখের লাল ভয়াল ঠোঁট জোড়া অস্ফুটে কিছু যেন বলছে। নিজের চোখের থেকে গড়িয়ে পড়া জলের ধারা মুছে পিশাচের সামনে হাঁটু গেড়ে বসল মঞ্জরি। মঞ্জরিকে বাধা দিতে গিয়েও থমকালেন মহেন্দ্র। অবাক বিস্ময়ে দেখলেন যে ওই পিশাচের চোখে গেঁথে থাকা ত্রিশূলটা এক টানে বার করে আনলো মঞ্জরি, আর সেই সাথে ত্রিশূলটাকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়ল সে। মেয়ের কাছে এসে তার কাঁধে হাত রাখলেন মহেন্দ্র। জলে ভেজা দুটি চোখ তুলে পিতাকে দেখে মঞ্জরি বলে উঠল, গুরুদেব, গুরুদেব চলে যাচ্ছেন পিতা, আমাদের সবাইকে ছেড়ে। দারুণ চমকে উঠে পিশাচের দিকে তাকালেন মহেন্দ্র। সেই ভয়াল ভয়ঙ্কর চেহারায় তখন আসছে বদল। ধীরে ধীরে সেই বদল রূপ নিল রক্তাক্ত মৃতপ্রায় কপিলানন্দর। আপনি কি করলেন গুরুদেব? আপনি? আমি প্রত্যয় করতে পারছি না। গুরুদেব একটা জোরে নিঃশ্বাস নিয়ে আকাশের দিকে তাকালেন। তারপর তার গলায় মুমূর্ষু এক অজানা ইতিহাস জানা গেল। তবে গুরু কপিলানন্দ এবং তার সেই ইতিহাসই আজ বলছি। কয়েক বছর আগের কথা। কপিলানন্দের আশ্রমটি মূলত কপিলানন্দের বাসভূমি হলেও আসলে সেটি ছিল রাজ্যের ক্ষত্রিয়দের শিক্ষা দেবার আবাসিক কেন্দ্র। কপিলানন্দর নীতি ছিল যে ক্ষত্রিয় বালক বা যুবকেরা রাজমহল বা বাড়ির আরাম ছেড়ে কঠিন পরিবেশে থেকে সমস্ত শিক্ষার মাধ্যমে নিজেদের তৈরি করবেন। এমনিতে কপিলানন্দ যথেষ্ট উদার মনোভাবাপন্ন ছিলেন। ছেলেদের পাশাপাশি ক্ষত্রিয় কন্যারাও তার কাছে বিভিন্ন বিষয় অধ্যয়ন করত। এই কাজে গুরুদেবকে সাহায্য করত তারই এক শিষ্য ভবানন্দ। মহারাজ সূর্যসেন তার এই নীতিকে পুরোপুরি সমর্থন করতেন। কপিলানন্দের পঞ্চবটী আশ্রমে সেই মুহূর্তে শিক্ষায় নিয়োজিত ছিল দুই রাজকুমার চন্দ্র ও অগ্রসেন, নগরপাল পুত্র সোমদত্ত, সেনাপতি কন্যা বিপাশা ও মহেন্দ্রর কন্যা মঞ্জরি। বয়সে এরা একে অপরের থেকে 19-20 ছোট বড় থাকলেও আশ্রমে সবাই বন্ধুর মতোই ছিল। এদের সাথে এদের আরও এক বন্ধু ছিল এখানে, আর সে হল কপিলানন্দের মাতৃহীন পুত্র গোপাল। বয়সে সে চন্দ্রদের প্রায় সমবয়সী ছিল। গুরু কপিলানন্দের নয়নের মণি ছিল সে। তাই তাকে নগরে না রেখে নিজের এই আবাসিক শিক্ষা আশ্রমে রেখেছিলেন গুরুদেব।
শিক্ষাদান শুরু হবার অল্প কিছুদিনের মধ্যেই চন্দ্র, অগ্র, বিপাশা, সোমদত্ত, মঞ্জুরির সাথে গোপালও একে অপরের ভালো বন্ধু হয়ে উঠল। ইতিমধ্যে সোমদত্ত ও বিপাশা একে অপরের প্রতি প্রণয় পাশে আবদ্ধ হয়ে পড়লেও গুরুপুত্র গোপাল মনে মনে বিপাশার প্রতি অনুরক্ত হয়ে পড়ছিল। অন্যদিকে মন্ত্রীকন্যা মঞ্জরি মনে মনে গোপালকে ভালোবাসত। গুরু কপিলানন্দ মঞ্জরিকে তার মিষ্ট ভাষণ ও সুন্দর স্বভাবের জন্য বাকিদের চেয়ে একটু বেশি স্নেহ করতেন। মনে মনে তিনি ঠিক করেই রেখেছিলেন যে শিক্ষা সমাপ্ত হলে এবং এরা প্রাপ্তবয়স্ক হলে মহেন্দ্রর কাছে নিজের পুত্র গোপালের জন্য মঞ্জরিকে চেয়ে আনবেন। তিনি জানতেন যে মহেন্দ্র এই সম্পর্ককে আনন্দের সাথেই গ্রহণ করবেন, কিন্তু মানুষ ভাবে এক আর হয় অন্য কিছু। মহারাজের এক জরুরি কাজের ভার নিয়ে কয়েকদিনের জন্য কপিলানন্দকে মন্ত্রী মহেন্দ্রর সাথে পাশের রাজ্য অঞ্জনগড়ে যেতে হল। যাবার আগে আশ্রমের ভার তিনি ভবানন্দের উপর দিয়ে যান। বিপাশার উপর গোপালের আসক্তির কথা সোমদত্ত ভালোই জানত, কারণ বিপাশাই সেই খবর তাকে জানিয়েছিল। সামান্য ব্রাহ্মণ পুত্রের এত স্পর্ধা সোমদত্তের সহ্য হয়নি। আচরণে ও মননে সে কিছুটা দুর্বৃত্ত প্রকারের ছিল। কপিলানন্দের অনুপস্থিতিতে চন্দ্র ও অগ্রকে নিয়ে সেই গোপালকে জব্দ করার এক পরিকল্পনা করল। বিপাশা তাদের পরিকল্পনা জানলেও মঞ্জরি এর বিন্দু বিসর্গও জানত না। আশ্রমে গোপালের কস্তুরী নামে একটি পোষা হরিণ শাবক ছিল। পরিকল্পনার অংশ অনুযায়ী বিপাশা একদিন সান্ধ্যকালে গোপালকে এসে জানায় যে তার পোষ্য কস্তুরীকে সোমদত্তরা চিতাবাঘের টোপ হিসাবে জঙ্গলের দিকে নিয়ে গেছে। খবর পাওয়া মাত্র গোপাল উদ্ভ্রান্তের মতো জঙ্গলের দিকে ছুটে যায়। শিকারের জায়গায় পৌঁছিয়েও গোপাল কস্তুরীকে কোথাও দেখতে পায় না। আসলে কস্তুরী আশ্রমেই বাঁধা ছিল। সোমদত্তরা শিকারের টোপ হিসাবে গোপালকেই ব্যবহার করে। বাস্তবিকই তখন ওই জঙ্গলে একটি চিতাবাঘ আতঙ্ক সৃষ্টি করে রেখেছিল। সন্ধ্যার ওই সময়টা কারো আশ্রম থেকে বেরোনোর অনুমতি ছিল না। শিকারের জায়গায় অসহায়ের মতো কস্তুরীকে খুঁজে চলা গোপাল জানত না দুটো জিনিস। এক, তার কিছুটা তফাতে একটি ঝোপের আড়ালে অস্ত্রে সজ্জিত হয়ে অপেক্ষা করছে সোমদত্ত, চন্দ্র ও অগ্রসেন। আর দুই, সোমদত্তের উল্টো দিকে আর একটা ঝোপে লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ঝাঁপ দেবার সুযোগ খুঁজছে সেই বাঘটি। সোমদত্তদের অপেক্ষা বাঘটির জন্য, কারণ বাঘ এসে তার টোপটির সদ্ব্যবহার করলেই সে 3 শিকারীর শিকারে পরিণত হবে। গুরুদেবকে যাতে বলতে পারে যে বাঘের আক্রমণ থেকে তারা চেষ্টা করেও গোপালকে বাঁচাতে পারেন, যদিও বাঘটিকেও তারা বাঁচতে দেয়নি। ঘটনা ঘটল পরিকল্পনা মতোই। বাঘের আক্রমণে যেই মুহূর্তে অসহায় গোপাল ছিন্ন ভিন্ন হল, সেই মুহূর্তেই চন্দ্রসেন, অগ্রসেন ও সোমদত্তের হাত ও ধনুক থেকে নিঃসৃত বিষ মাখানো বল্লম ও তীরে বাঘ ধরাশায়ী হল। একজন, শুধু একজন সাক্ষী ছিল এদের এই অপরাধে, আর সে হল পান্নালাল। আশ্রমে আনাজ পৌঁছাতে এসে মঞ্জরির অনুরোধে সে গোপাল ও সোমদত্তদের খুঁজতে জঙ্গলের দিকে যায় এবং দূর থেকে সমস্ত ঘটনা অবলোকন করে। অসৎ পান্নালাল এরপরে সোমদত্তদের ভয় দেখিয়ে বেশ কিছু অর্থ উপার্জন করে নেয় এবং আনাজ পৌঁছানোর সামান্য ব্যবসা ছেড়ে লবণের আমদানি রপ্তানি শুরু করে। আশ্রমে ফিরে এই দুর্ঘটনা শুনে কপিলানন্দ পাথর হয়ে যান। গোপালই ছিল তার জীবনের সবকিছু। তার এই অকস্মাৎ পরিণতি কিছুতেই মেনে নিতে পারলেন না কপিলানন্দ। মন ভেঙে গেল তার। কুমারদের শিক্ষার দায়িত্ব ভবানন্দের হাতে দিয়ে মহারাজের অনুমতি নিয়ে হিমালয়ের উদ্দেশ্যে পাড়ি দিলেন তিনি। কিন্তু ফিরে এলেন কপিলানন্দ। ফিরে এলেন হিমালয়ের দুর্গমে অঘরী তান্ত্রিকদের আশীর্বাদ পুষ্ট ভয়ঙ্কর শক্তি নিয়ে। হিমালয় থাকাকালীন তন্ত্রমতে সাধনায় জানতে পেরেছিলেন পুত্র গোপালের মৃত্যুর পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যের কথা। হৃদয় হয়ে গেছিল বিদীর্ণ। বুকের মাঝে দাউ দাউ বহ্নির মতো চলছিল প্রতিশোধ স্পৃহা।
সোমদত্ত, বিপাশা, চন্দ্রসেন, অগ্রসেন এবং পান্নালাল সবার মৃত্যু পরগনা আঁকা হয়ে গিয়েছিল তার। ফিরে আসেন ধর্মপুরে সবার চোখের আড়ালে 3 বছর বাদে। তবে নগরে প্রবেশ করেননি তিনি। উঠেছিলেন নগরের বাইরে জঙ্গলের কাছে তারই পরিত্যক্ত পঞ্চবটী আশ্রমে। অঘরী তান্ত্রিকদের আশীর্বাদ পুষ্ট তিনি নিজের মধ্যে সৃষ্টি করলেন এক ভয়ানক নৃশংস কালপিশাচের, যে রাতের অন্ধকারে ধর্মপুরে প্রবেশ করে নিশ্চিহ্ন করে দেবে তার শত্রুদের, যে শুনবে না কোনো বারণ, মানবে না কোনো বাধা, যে হবে সাক্ষাৎ ভয়ঙ্করের প্রতিমূর্তি। নরমাংস ও নররক্তের আগ্রাসী খিদে তার মধ্যে, যে ছিন্ন বিচ্ছিন্ন করে শেষ করবে তার শিকারদের। সেই মতো একে একে পৃথিবীর বুক থেকে মুছে যায় পান্নালাল, সোমদত্ত ও বিপাশার নাম। চন্দ্রসেন ও অগ্রসেনকেও বিনাশ করতেন কপিলানন্দ। কিন্তু ওই দিন ধর্মপুরের মহাদেবের মন্দিরে পুজোর সময় দৈবাদেশ পান তিনি। 2 কুমারকে মৃত্যুর দিকে ঠেলে দিলে ধর্মপুর হবে উত্তরাধিকারবিহীন, রাজ্য যাবে রসাতলে। মানসিক দ্বন্দ্ব ঘিরে ধরে তাকে। একদিকে পুত্রের মৃত্যুর প্রতিশোধ, আর অন্যদিকে ধর্মপুরের সৎ কর্তব্যনিষ্ঠ সেবক হিসাবে সিংহাসন রক্ষার দায়। কি করবেন তিনি? অবশেষে মহাভারতের পিতামহ ভীষ্মের মতো নিজের মৃত্যুবান নিজেই তৈরি করলেন তিনি। পুজোর পর আবারও দেখা করলেন মঞ্জুরির সাথে। তার হাতে মহাদেবের ত্রিশূল তুলে দিলেন পিশাচের মৃত্যুর অস্ত্র হিসাবে। জানালেন, আজ রাত্রি 12 ঘটিকায় রাজমহলে দেখা মিলবে পিশাচের। তুমি যদি গুরুপুত্রের মৃত্যুর শেষ প্রতিশোধ নিতে চাও তাহলে এই কক্ষে অবস্থান করো, আর যদি ধর্মপুরের ভবিষ্যৎ রাজাকে বাঁচাতে চাও তাহলে ত্রিশূলই সেই অস্ত্র। ধর্মপুরের অন্তত একজন উত্তরাধিকারীকে বাঁচানো আমার দায়িত্ব গুরুদেব। আমিও তো আপনার মতোই ধর্মপুরকে ভালোবাসি। হাউ হাউ করে কাঁদতে লাগলো সে। মৃত্যু পথযাত্রী কপিলানন্দ অতি কষ্টে তার মাথায় হাত রাখলেন, বললেন, তুই একদম সঠিক কার্য করেছিস মা। আমার উপযুক্ত শিষ্যার কাজ কিন্তু তুই করেছিস। আমি যে পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমায় মার্জনা করিস। মহামন্ত্রী মহেন্দ্রর পাশে ইতিমধ্যে এসে দাঁড়িয়েছেন রাজা সূর্যসেন ও সেনাপতি বল্লভ। দুজনের চোখেই জল। গুরুদেব কপিলানন্দ হাত জোর করে তাদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করলেন। আমায় মার্জনা করো সবাই। আমি জানি আমি অন্ধ, পুত্র স্নেহে আমার তন্ত্র শক্তির অপব্যবহার করেছি। আমায় 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 গুরুদেব ধীরে ধীরে ঢলে পড়লেন মঞ্জুরির কোলে। সেই সাথে শেষ হল ধর্মপুরের বুকে চলা এক অভিশপ্ত অধ্যায়। শুনছিলেন লেখিকা দীপান্বিতা দাসের কলমে বৈরী সংহার। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে। গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন। প্রযোজনা ও ভিএফএক্সে সৌরভ। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।